আমার নাম সৈকত মুখার্জি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোয়ালিফাইং সাইট। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আগের দিন আমরা না ফান্ডামেন্টাল আমাদের পার্ট 3 অফ দি কনস্টিটিউশন আমরা মানে ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তাতে আমরা কিছু একটা ওভারভিউ দেখেছিলাম যে অ্যাকচুয়ালি মানে ফান্ডামেন্টাল রাইটস ব্যাপারটা কি, ডিফারেন্ট টাইপের রাইটস কি, এবং কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলবো, নাহলে বলবো না, এবং তার কি ব্যাকগ্রাউন্ড, কিভাবে ফান্ডামেন্টাল রাইটস এসছে, যে ইউএসএ স্বাধীন হয়েছে, তারপরে ওদের মানে প্রথম কোনো কান্ট্রি যে তাদের কনস্টিটিউশনে তাদের সিটিজেনদের গ্যারান্টেড রাইটস দেওয়া হয়েছে, তারপরে আমরা বাবা সাহেব আম্বেদকর আমরা ইউএসএ থেকে সেই ফান্ডামেন্টাল রাইটস ব্যাপারটাকে অ্যাডপ্ট করেছি নিজের কনস্টিটিউশনে। তো আজকে আমাদের টপিক ফান্ডামেন্টাল রাইটস। তো দেখো, শুরু করার আগে আমি চাই তোমরা একটা জিনিস বোঝো, কি যে বেশিরভাগ লোক এইসব জিনিসে কনফিউজ থাকে, রাইট? এটা নেশন কাকে বলে? তো একটা নেশন কাকে বলে, বলবে হ্যাঁ ইন্ডিয়াকে নেশন বলে, মানে কিন্তু দেখো একটা আমি চাই একটা ওয়েল ডিফাইন্ড অ্যান্সার, ঠিক আছে? কি একটা নেশন তাকে বলে যে একটা স্পেসিফিক বর্ডারের মধ্যে একটা স্পেসিফিক বর্ডার থাকবে। যেমন ধরো ইন্ডিয়ার একটা স্পেসিফিক বর্ডার আছে, তো রাইট? যে ওই দিকে ধরো আমাদের পাঞ্জাব, রাজস্থানে, পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছি, অর্থে আমাদের মানে লাদাখ এন্ড জম্মু এন্ড কাশ্মীর আছে, এইদিকে আমাদের ধরো অরুণাচল প্রদেশ আছে, সাউথে আমাদের ধরো কেরালা, তামিলনাড়ু আছে। এই তো একটা কিছু স্পেসিফিক বর্ডার আছে, একটা তার মধ্যে একটা কিছু স্পেসিফিক পপুলেশন। নেশন কাকে বলবো? যে কি একটা স্পেসিফিক বর্ডারের মধ্যে একটা কিছু স্পেসিফিক পপুলেশন, এই যে আমরা বলি না 130 কোটি ইন্ডিয়ান, 140 কোটি ইন্ডিয়ান, রাইট? একটা স্পেসিফিক পপুলেশন যারা কিনা একটা স্পেসিফিক ল ফলো করে। আমরা দেখো ইন্ডিয়া যা ল বানায় সেটা ফলো করি, পাকিস্তান গভর্নমেন্ট বা ইউএসএ গভর্নমেন্ট যেটা যে ল বানায় সেটা আমরা ফলো করি না, তাই না? তো কি একটা নেশন কাকে বলবো? যে কি যে একটা স্পেসিফিক বর্ডারের মধ্যে কিছু একটা স্পেসিফিক পপুলেশন যদি একটা স্পেসিফিক ল ফলো করে বা একটা স্পেসিফিক কালচার মানে মেনটেন করে আর কি। যে কোথাও না কোথাও 15ই আগস্টে আমরা হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, যে কোনো রিলিজিয়ান থেকে বিলং করি, যে কোনো কাস্ট থেকে বিলং করি, আমরা পাহাড় থেকে বিলং করি কি সমুদ্র থেকে বিলং করি, 15ই আগস্টের দিন বা 26শে জানুয়ারির দিন আমরা সবাই মানে পতাকা তুলে সেলিব্রেট করি। তারা স্পেসিফিক কালচার বিলং করে এবং স্পেসিফিক একটা থট প্রসেসের মধ্যে দিয়ে চলছে। তো সেটা হচ্ছে নেশন। মানে আমি বলতে পারি নেশন হচ্ছে ইন্ডিয়া একটা নেশন। মানে নেশন মানে কিছুই না, নেশন হচ্ছে একটা আইডিয়া। আইডিয়া কেন বলছি? দেখো, যে কোনো নেশন হচ্ছে একটা আইডিয়া। তো এগুলো পাকিস্তান আইডিয়া, ইয়েস। পাকিস্তান হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, মানে কি আমি একটা ইসলামিক কান্ট্রি বানাবো, সেটা হচ্ছে পাকিস্তান। ইসরায়েল একটা আইডিয়া, একটা দেশ যেটা নাকি শুধুমাত্র ইহুদিদের জন্য, জিউসদের জন্য। চায়না একটা আইডিয়া, কি একটা নেশন যেখানে আমরা স্ট্রিক্টলি কমিউনিজম ফলো করবো। এই ইন্ডিয়া একটা আইডিয়া। ইন্ডিয়া কিরকম আইডিয়া? ইন্ডিয়া মানে সোভারি, ইন্ডিয়া মানে সেকুলার, ইন্ডিয়া মানে ডেমোক্রেটিক, ইন্ডিয়া মানে রিপাবলিক, ইন্ডিয়া মানে সোশ্যালিস্ট। ওকে, আচ্ছা। তো ব্যাপার হয়েছে, তো এখানে তার মানে নেশন তো বুঝলাম। নেশন যখন বোঝা হলো, এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে, স্টেট মানে এই তোমরা যেটা জিওগ্রাফিতে পড়ো, তো সেই স্টেটের কথা বলছি না। স্টেট মানে ধরো, তার মানে আমি বুঝলাম কি নেশন মানে কি হচ্ছে যে একটা স্পেসিফিক বর্ডার থাকবে, যাতে একটা স্পেসিফিক পপুলেশন থাকবে, তারা কি একটা স্পেসিফিক ল ফলো করবে। তো আমি যদি এখন 140 কোটি, যে কোনো দেশ কিভাবে চলবে এই ব্যাপারটা আমি যদি এখন 140 কোটি ইন্ডিয়ানকে জিজ্ঞেস করতে যাই যে ওয়াকফ বিল নিয়ে কি করা উচিত, এই যে আমাদের পেহেলগাম অ্যাটাকের পরে আমাদের টেনশন চলছে, তো সেই বিষয়ে আমার কি করা উচিত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 140 কোটি লোকের থেকে ডিসিশন নিতে যাবো, তো এভাবে দেশ চলবে না। তো তার জন্য এই যে একটা নেশন মানে একটা হিউজ পপুলেশন রয়েছে, একটা বর্ডার লাইন রয়েছে, তার মধ্যে একটা যারা একটা স্পেসিফিক ল ফলো করে, তার মধ্যে কোথাও একটা কনসেন্ট্রেশন অফ পাওয়ার চাই। কি বললাম? একটা পপুলেশন, তার মধ্যে কোথাও একটা কনসেন্ট্রেশন অফ পাওয়ার, যারা নাকি ডিসাইড করবে, যারা নাকি ডিসিশন নেবে অন বিহাফ অফ দা নেশন। ইন্ডিয়া যে নেশনটা আছে সেটা কিভাবে চলবে,
কতটা কিভাবে চলা উচিত, নেক্সট যে আমাদের টার্গেট, আমরা $5 ট্রিলিয়ন ইকোনমি হবো, আমরা ডিফেন্সে কতটা বাজেট ইনভেস্ট করব, আমরা কি টাইপের ল বানাবো, ইন্ডিয়াতে আমরা অ্যাটম বম পরবর্তীকালে হাইড্রোজেন বম বানাবো কি বানাবো না, ইন্ডিয়াতে আমরা বুলেট ট্রেন আমি মানে স্টার্ট করবো কি করবো না, ইন্ডিয়া নিজের ভ্যাকসিন কোভিডের টাইমে বানাবে কি বানাবে না, এটা আমি তুমি বাড়িতে বসে ডিসিশন নিয়ে নি, বা কোনো সিভিলিয়ান বা মানে আমাদের মতো নর্মাল লোক নেয়নি। তো কোথাও বসে মানে যেটা ধরো আমাদের তুমি যেটাকে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এসব বলো আর ক্যাবিনেট মিনিস্টার, আমি বলতে চাই যে কোথাও কনসেন্ট্রেশন অফ পাওয়ার আছে যারা ইন্ডিয়ার বিহাফে ডিসিশন নিচ্ছে যে ইন্ডিয়াতে হবেটা কি আর কি। তো সেই ব্যাপারটাকে, এই যে কনসেন্ট্রেশন অফ পাওয়ার, এইটাকেই আমি বলবো স্টেট। তো একটা নেশন মানে হচ্ছে দুটো জিনিস জয়েন করলে নেশন তৈরি হয়, একটা হচ্ছে সিটিজেন প্লাস স্টেট। এই তো এবার এত কথা বলছি কেন, করতে এসেছিলাম ফান্ডামেন্টাল রাইটস, বাট আমি নেশন কাকে বলে স্টেট কাকে বলে সব তো আমার জানার দরকার নেই, ব্যাপার হয়েছে। তার মানে দেখো আমি বলতে চাইছি এইটা যে কোথাও না কোথাও কি দেখলাম যে একটা নেশন মানে সিটিজেন আর স্টেট নিয়ে তৈরি হয়, সিটিজেনদের কোনো সেভাবে পাওয়ার থাকে না, সিটিজেন কি শুধুমাত্র ভোটিং দিয়ে আমরা গভর্নমেন্ট ইলেক্ট করি, সে গভর্নমেন্ট সামহাউ ইকুয়াল টু আমি বলতে পারি স্টেট, যারা ইন্ডিয়ার বিহাফে আমাদের প্রত্যেকটা 140 কোটি সিটিজেনের বিহাফে তারা ডিসিশন নেয়। এবার ধরো অনেক মহান লোক বলেছে যে কি কোথাও না কোথাও পাওয়ার অ্যান্ড ফায়ার হ্যাজ অ্যান টেন্ডেন্সি টু এক্সপ্যান্ড। তো কোথাও না কোথাও এই যে স্টেট আছে না স্যার, বাবা সাহেব আম্বেদকর আপনি কনস্টিটিউশন বানাচ্ছেন ঠিক আছে, কিন্তু এইটাই মাথায় রাখবেন, এই যে স্টেট আছে না, স্টেট খুবই বেশি পাওয়ারফুল। স্টেট এত বেশি পাওয়ারফুল কারণ কি স্টেটের হাতে আছে ল মেকিং পাওয়ার। তো সৈকত তাতে কি হয়েছে ল মেকিং পাওয়ার, তো স্টেট যে কোনোদিন নিজের মনের মতো আমাদের ডমিনেট করার জন্য এবং নিজের পাওয়ার বাড়ানোর জন্য এমন এমন ল বানাবে যাতে কিনা আমাদের ওই হিউম্যান এক্সিস্টেন্সই থাকবে না। আচ্ছা কি বলতে চাইছো সৈকত? স্যার তার মানে আমি বলতে চাইছি ধরুন স্টেট ভালোভাবে কাজ করছে না, এই যে স্টেট আছে যাকে আমি আমার বিহাফে তার ডিসিশন নিতে দিয়েছি, আমি নিজের পাওয়ার যে আমি ট্রান্সফার করেছি তাদের কাছে, তো সেই পাওয়ারের মিস ইউজ করছে। কিভাবে কিভাবে স্টেট ঠিকঠাক ভাবে খাবার দাবারই মানে 130 কোটি মানুষের জন্য সঠিকভাবে খাবার দাবারই ডিস্ট্রিবিউশন হচ্ছে না, এটা হতে পারে। এবং কি আমি স্টেটের যদি কোনো কিছু পৃথিবীতে বেকার মানুষ ভরে রয়েছে, মানুষের কাছে কাজ নেই, ইনফ্লেশন জিনিসপত্রের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে, হাসপাতালে ডাক্তার নেই, স্কুলে টিচার নেই, মানে খুবই বাজে পরিস্থিতি হয়ে রয়েছে, স্টেট নিজের কাজ ঠিকঠাক করছে না। এবং কি আমি যদি সেটা বলতেও যাই, স্টেট কি করছে আমাকে জেলে ভরে রাখছে, আমার আওয়াজ দাবিয়ে রাখছে আর কি। তো এরকম তো মানে এরকম যদি আমরা কি তারা এতদিন ধরে ব্রিটিশদের সাথে স্ট্রাগল করেছি, আমাদের ফাউন্ডিং ফাদার্সরা বা এত বিপ্লবীরা এত স্ট্রাগল করেছে, এত পরিশ্রম করেছে, এত লোক নিজের জীবন দিয়েছে, তো তারপরে যে দেশ আমরা পেলাম, তো আপনি কনস্টিটিউশন বানাচ্ছেন, যদি এই জিনিসগুলো একটু কাইন্ডলি খেয়াল রাখবেন যাতে স্টেট আনলিমিটেড পাওয়ার হয়ে গিয়ে সিটিজেনদের এক্সপ্লয়েটেশন না করে, এক্সপ্লয়েট না করে। তো ডক্টর আম্বেদকর বলছে, তুমি ঠিক বলেছো, এতদিনে কম বেশি একটু শিক্ষিত তো হয়তো দেখছি আর কি, হ্যাঁ স্টেট খুব পাওয়ারফুল, হ্যাঁ সেটাই তো বলছি স্যার। তো কিন্তু ব্যাপার হয়েছে স্টেট তুমি যেটা ভয় পাচ্ছ না যে স্টেট তোমাদের এক্সপ্লয়েট করবে, যেহেতু স্টেটের কাছে ল মেকিং পাওয়ার আছে, স্টেট নিজের র্যান্ডম আরবিট্রারি নিজের সুবিধা মতো ল বানাবে, এবং যাতে কি সিটিজেনদের সেই বেসিক হিউম্যান এক্সিস্টেন্সই থাকবে না, সেটা কোনোদিন হবে না। কিভাবে হবে না স্যার? বলছে স্টেট আমি তোমাদের কি দেবো না, আমি তোমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে দেবো পার্ট 3। আচ্ছা স্যার, তো তাতে কি হবে? তো তাতে আমি দেব ফান্ডামেন্টাল রাইটস। তো স্যার তাতে কি হবে? তো সৈকত বুঝতে পারছো না, এই যে ফান্ডামেন্টাল রাইটস আছে না, এগুলো হচ্ছে গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন। তো তাতে কি হবে? বলছে স্টেট এগুলো তোমার থেকে নিয়ে নিতে পারবে না, কেন কি এটা গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন। এবং কি তুমি ভুলে যাচ্ছ, ইন্ডিয়া হচ্ছে না রিপাবলিক। রিপাবলিক মানে এখানে স্টেট তুমি যত বড়ই প্রাইম মিনিস্টার হও, তুমি সেটাই করতে পারো যেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তোমাকে অ্যালাউ করে। তুমি ইন্দিরা গান্ধী হও, তুমি নরেন্দ্র মোদী হও, তোমার কাছে লোকসভায় 543টার মধ্যে 543টাই সিট তোমার থাকো, তুমি কত বড় পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, কত বড় পাওয়ারফুল গভর্নমেন্ট হয়ে যাও, স্টেট সেটাই করতে পারে যেটা নাকি কনস্টিটিউশনে তাকে করতে অ্যালাউ করা আছে। তো কি আছে, এই যে ফান্ডামেন্টাল রাইটস আমি তোমাদের দেবো না, এই যে ফান্ডামেন্টাল রাইটস স্টেট ভায়োলেট করতে পারবে না।
কারণ কি, যদি স্টেট ভায়োলেট করে সেটা ল বলেই গণ্য হবে না, যেটা আমি আর্টিকেল 13-এ লিখে দেবো, রাইট? তো আমি তোমাদের দেবো কি ফান্ডামেন্টাল রাইটস, যেখানে কি যেগুলো নাকি গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন, এটা এটা কি হবে, অলওয়েজ অলওয়েজ এনফোর্সেবল এগেইনস্ট দ্য স্টেট। মানে যখনই স্টেট তোমার এমন ল বানানোর চেষ্টা করবে যাতে তোমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়ে যাচ্ছে, তখনই কি করবে, তুমি চলে যাবে জুডিশিয়ারির কাছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে, এবং তারা সেটাকে যখনই তারা দেখবে যে স্টেট এরকম আরবিট্রারি ল বানাচ্ছে, তারা সেই লটাকে আল্ট্রা ভায়াস উইথ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার করে দেবে। সেই লটাকে ল বলেই মানা হবে না, সেই লটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দেবে। বোঝা গেছে? হ্যাঁ, তো এরকম কিভাবে হবে, তার জন্য আমাদের পরের পার্টে যেতে হবে। তো এই যে, তো আমি তোমাকে বললাম কি, সবার প্রথমে যে তুমি যে ভয় পাচ্ছ যে এই যে স্টেট, তুমি যে স্টেট তোমাকে আরবিট্রারি ল বানিয়ে তোমাকে এক্সপ্লয়েট করবে, সিটিজেনদের এক্সপ্লয়েট করবে, নিজের পাওয়ার বাড়াবে, সবার আগে সৈকত না, আমি যে ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 অফ দি কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস যে লিখেছি, তো সেখানে সবার আগে না আমাকে এটা ডিফাইন করতে হবে স্টেট কি জিনিস। মানে তুমি তো তোমার মতো করে তোমার যেটা ফিল হয় সেটাকে স্টেট বলে দিলে, কিন্তু একটা ল তখন ল বলা হয় যখন সেটা নাকি রিটেন এন্ড ক্লিয়ার হয়। তো আমি যে ফান্ডামেন্টাল রাইট যে পার্ট 3 আছে না, সেখানে বারবার আমি বলবো যে হ্যাঁ, স্টেট এটা করতে পারে না, স্টেটকে এটা করতে হবে, স্টেট এটা করতে পারে কিন্তু সেইটা করতে পারে না। তো বারবার যে এই যে স্টেট শব্দটা উচ্চারণ করবো, ডক্টর আম্বেদকর বলছে, তো সবার আগে আমাকে এটা ডিফাইন করে দিতে হবে স্টেট বলতে আমি কি বলতে চাইছি, ঠিক? তো তাহলে স্যার আপনি এটা ডিফাইন করে দিয়েছেন কনস্টিটিউশনে? বলছে হ্যাঁ। কোথায় করেছেন? এটা আমি করেছি যে ফান্ডামেন্টাল রাইটস না, এই পুরো পার্ট 3-তে আমি বহুবার স্টেটের নাম নেবো, যে স্টেট এটা করতে পারে না, এটা করতে পারে, সেটা করতে পারে না, এটা করতে পারে। স্টেট ডিসক্রিমিনেশন করবে না, আবার বলে দিয়েছি রিজনেবল ডিসক্রিমিনেশন করবে। স্টেটকে মহিলা আর বাচ্চাদের জন্য সুবিধার জন্য স্পেশাল ল বানাতে হবে। তো এবার কোথাও না কোথাও আমাকে ডিফাইন করে দিতে হবে যে স্টেট বলতে আমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলতে কি চাইছি আর কি। তো সেই জিনিসটা আমি ডিফাইন করে দিয়েছি কনস্টিটিউশনের মধ্যেই আর্টিকেল 12-এ। তো স্যার আপনি আর্টিকেল 12-এ কি লিখেছেন স্টেটের ডেফিনেশন? আমি বলছি, স্টেট ইনক্লুডস, স্টেট কাকে কাকে বলবো, ডক্টর আম্বেদকর বলছে অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটের ডেফিনেশন কি বলছে, স্টেট মানে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার মানে স্টেট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা আছে ওটা স্টেট। আচ্ছা, আর কি? পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, মানে পার্লামেন্ট অফ ইন্ডিয়া যেটা নাকি আমাদের ল বানায় পুরো ইন্ডিয়ার জন্য আর কি, তো সেটাও তাহলে স্টেট হচ্ছে। মানে ওরা এমন কিছু ল বানাতে পারবে না যাতে আমার ফান্ডামেন্টাল রাইট হয়। আচ্ছা, পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ার প্রত্যেকটা যে রাজ্য আছে, প্রত্যেকটা স্টেট, এই ক্ষেত্রে স্টেট আমি জিওগ্রাফিক্যালি স্টেট বলছি, ইন্ডিয়ার যে প্রত্যেকটা স্টেট আছে তাদেরও প্রত্যেকের একটা গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে। তাহলে গভর্নমেন্ট অফ স্টেটস। আর কি স্যার ডক্টর আম্বেদকর? স্টেট মানে কি হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, আর কি গভর্নমেন্ট অফ স্টেটস। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা স্টেটেরও নিজস্ব বিধানসভা এবং কিছু কিছু মানে রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদও আছে, মানে স্টেটের নিজস্ব লেজিসলেচারও তো আছে। তো স্টেট মানে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ স্টেটস, এবং কি প্রত্যেকটা স্টেটের যে লেজিসলেচার আছে সেটাও স্টেটের মধ্যে পড়ছে। লেজিসলেচার অফ স্টেটস বলছে আর কিছু পড়ছে? হ্যাঁ, আরো পড়ছে। কি? ডক্টর আম্বেদকর বলছে যে এনি আদার লোকাল অথরিটি, অন্য কোন অথরিটি যেটা নাকি উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া or under the control of government of India। একবার বুঝে দেখা যাক কি বলতে চাইছে। সবার প্রথম আমাদের পার্ট 3 অফ দি কনস্টিটিউশন আর্টিকেল 12 আমাদের এটা ডিফাইন করছে যে স্টেট কাকে বলে। তো স্টেট কাকে বলে স্যার? স্টেট হচ্ছে সৈকত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, গভর্নমেন্ট অফ স্টেটস, লেজিসলেচার অফ স্টেটস, যার
any other local or other authority within the control of government of India, within the territory of India, or under the control of government of India. মানে আজকে যদি আমি বলি আর্মি স্টেট উইদিন দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইয়েস আর্মি, তার মানে আর্মি স্টেট। নেভি স্টেট। আচ্ছা, রেলওয়ে ইন্ডিয়া গভর্নমেন্টের কন্ট্রোলের মধ্যে আছে, ইয়েস। গভর্নমেন্ট হসপিটালস, গভর্নমেন্ট স্কুলস, ইডি, সিবিআই, সবকিছু হচ্ছে পুলিশ, এই সবকিছু ইজ এক্সাম্পল অফ স্টেট। বোঝা যাচ্ছে? তো একবার রিপিট করে নিই, আর্টিকেল 12 কি বলতে চাইছে? আর্টিকেল 12 বলছে যে স্টেট ইনক্লুডস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ স্টেট, legislature of state, any other or local authority within the territory of India or under the control of government of India। তার মানে কি কোথাও না কোথাও যে এই আমেরিকাতে বসে বা অন্য কোনো কান্ট্রিতে বসে ইন্ডিয়ান যে এম্বাসি আছে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে নেই কিন্তু ইন্ডিয়ান যে এম্বাসি আছে, তো সেটাও তো আন্ডার দি কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে ওই যে ইন্ডিয়ান এম্বাসি ইন ইউএসএ বা রাশিয়া বা ইসরায়েল যেটাই আছে আর কি, তো সেটাও কি স্টেট? ইয়েস স্টেট, সেটাও স্টেট। তো বোঝা গেছে তার মানে ধরো একটা গভর্নমেন্ট স্কুল যেটা নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোলে আছে, সেটা কি স্টেট? ইয়েস। আর্মি, পুলিশ, নেভি, সিআইডি, সিবিআই, এভরিথিং কি এটা হচ্ছে স্টেট। ওকে, তো আজকে আমরা দেখলাম যে আর্টিকেল 12 কাকে বলে। তো নেক্সট ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল রাইটের বাকি পার্ট আর্টিকেল 13 থেকে স্টার্ট করব। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।